সাউথ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে 3-1 ব্যবধানে ভারত টি-20 সিরিজ জিতলেও ওই পার্টিকুলার সিরিজটা থেকে সব কিছুই যে ভারতের পক্ষে পজিটিভলি এসছে বা ভারতের প্রত্যাশা মতো তাদের সব প্লেয়ার যে খুব ভালো পারফর্ম করেছে ওই সিরিজে, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। এমন বেশ কিছু কিছু জায়গা রয়েছে যেখানে চাইলেই ভারত আরও বেটার পারফরমেন্স ডেলিভার করতেই পারত। তো চলুন আজকের এই ভিডিওয়ে আমরা ওই সিরিজ থেকে ভারতের যে প্রাপ্তি আর অপ্রাপ্তির ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে প্রাপ্তির ঘটনাগুলোই আপনাদের সামনে আগে তুলে ধরি। এখানে প্রথমেই আসবে ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার কথা। সঞ্জু স্যামসন এই সিরিজের 4 ম্যাচের 4 ইনিংস মিলিয়ে তিনি মোট করেছেন 216 রান, তার ব্যাটিং গড়টা হচ্ছে 72। এছাড়াও তিনি দুইটা সেঞ্চুরি পেয়েছেন। আর এই সিরিজে তার ব্যাট থেকে আর কি সেকেন্ড হাইয়েস্ট বাউন্ডারি আর ওভার বাউন্ডারিটাও এসছে। তো এইরকম অনবদ্য পারফরমেন্স ডেলিভার করার পর সঞ্জু স্যামসনকে আপনাকে এই সিরিজে সফল মানতেই হবে। আর এছাড়া বললাম 4 ম্যাচে যে তিনি 216 রান করেছেন, এই 216 রানটাও কিন্তু করেছেন তিনি 2 ম্যাচে। ওই মাঝের 2টা ম্যাচে তিনি কিন্তু 0 করেছেন। হিসাব মতো ওই 2 ম্যাচের 2 সেঞ্চুরিতেই তিনি এই 216 রানটা করেছেন। তো তিনি যে মোটা দাগে এই সিরিজে সফল, এটা আমাদের সবাইকে মানতেই হবে। এরপর আরেক ওপেনার অভিষেক শর্মার কথায় আসা যাক। তিনি 4 ম্যাচের 4 ইনিংস মিলিয়ে মোট করেছেন 97 রান, তার ব্যাটিং গড়টা প্রায় 25-এর কাছাকাছি, তার স্ট্রাইক রেটটাও যথেষ্টই হেলদি, ওই প্রায় 175-এর মতো। অভিষেক শর্মা এই সিরিজের প্রথম 2 ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু লাস্ট 2 ম্যাচে তার রান হচ্ছে 50 আর 36। ওই জায়গায় আর কি একদম শুরুতেই টিমকে তিনি একটা ফ্লাইং স্টার্ট এনে দিতেন। এই সিরিজের 3rd ম্যাচে তিনি ওই সেকেন্ড উইকেটে তিলক ভার্মার সাথে 107 রানের একটা গুরুত্বপূর্ণ জুটি করে ভারতকে ওই বড় রানের স্কোর করতে সাহায্য করেছিলেন। আর এছাড়াও লাস্ট ম্যাচে তিনি ওই সঞ্জু স্যামসনের সাথে ওপেনিং জুটিতে প্রথম পাওয়ার প্লের মধ্যেই ভারতের স্কোরটাকে 73-এ পৌঁছে দিয়েছিলেন ওই রকম একটা ফ্লাইং স্টার্ট দিয়ে। হিসাব মতো 97 রানের মধ্যে তিনি 86 রানই করেছেন লাস্ট 2 ম্যাচে। তো প্রথম 2 ম্যাচে তিনি মোটা দাগে ব্যর্থ হলেও শেষ 2 ম্যাচে তিনি যে পারফরমেন্সটা করেছেন, এই হিসাবে ওভারঅল সিরিজে তাকে আপনাকে সফল মানতেই হবে। এরপর আসি তিলক ভার্মার কথায়। তিলক ভার্মা এর আগে বাংলাদেশের এগেনস্টে 3 ম্যাচের টি-20 সিরিজে তিনি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, কিন্তু এই সিরিজে প্রথম ম্যাচ থেকেই তিনি খেলছেন। প্রথম 2টা ম্যাচ তিনি ব্যাটিং করেছিলেন 4 নম্বরে, সেখানে তার স্কোর ছিল 33 আর 20। ভালো স্টার্ট করেও নিজের ইনিংসটাকে তিনি শেষ পর্যন্ত বড় করতে পারেননি, কিন্তু এরপরই টিম ম্যানেজমেন্ট 3rd আর 4th ম্যাচে তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে নাম্বার 3 পাঠিয়েছিল ভারতের ক্যাপ্টেন সূর্য কুমারের জায়গায়। তো এই সুযোগটাকেই তিনি দুহাত ভরে কাজে লাগালেন। এই 2 ম্যাচের 2টাতেই তিনি অনবদ্য সেঞ্চুরি করেছেন। আর এছাড়া এই সেঞ্চুরির ইনিংসগুলো কিন্তু তিনি অপরাজিত ছিলেন, মানে দক্ষিণ আফ্রিকার বোলাররা তাকে কোনোভাবেই আউট করতে পারেননি। মানে হিসাব মতো 4 ম্যাচের 4 ইনিংস মিলিয়ে তিনি মোট করেছেন 280 রান, তার ব্যাটিং অ্যাভারেজটা হচ্ছে 140, তার স্ট্রাইক রেটটা হচ্ছে 199। এছাড়াও বললাম তিনি 2টা সেঞ্চুরি পেয়েছেন। তিলক ভার্মার এই অনবদ্য পারফরমেন্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। আর এছাড়াও এই সিরিজে সর্বোচ্চ বাউন্ডারি আর ওভার বাউন্ডারিটাও তার ব্যাট থেকেই এসছে। তো এইরকম পারফরমেন্স ডেলিভার করার পর তিনি যে লেটার মার্কসের থেকেও অনেক বেশি, মানে প্রায় ফুল মার্কস নিয়ে যে তিনি পাস করেছেন, এটা আপনাকে মানে মানতেই হবে। এরপর ভারতের 2 স্পিনার বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণয়ের কথায় আসা যাক। বরুণ চক্রবর্তী 4 ম্যাচে মিলিয়ে তিনি নিয়েছেন 12 উইকেট, তার বোলিং গড়টা ছিল 11.5। তিনি এই সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার। বরুণ চক্রবর্তী ক্রুশাল টাইমে এসে যে ব্রেক থ্রুগুলো দিতেন ভারতকে, মানে এটা আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না। আমার মনে আছে নিয়ম করে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার তাকে পাওয়ার প্লের ঠিক লাস্ট ওভারে অ্যাটাকে আনতেন, এসেই তিনি 4 ম্যাচেই অদ্ভুতভাবে ওই জায়গায় ব্রেক থ্রুগুলো এনে দিয়েছিলেন ভারতকে। এছাড়াও সেকেন্ড টি-20 ম্যাচে ভারত তো হেরে গেছিল। ভারত প্রথম ব্যাটিং করে মাত্র 124 রান তুললেও মানে একটা সময় তারা যে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছিল, ওটাও কিন্তু এই বরুণ চক্রবর্তীর জন্যই। ওই ম্যাচে ভারত হারলেও তিনি 5টা উইকেট শিকার করেছিলেন। তো এইরকম অনবদ্য অসাধারণ পারফরমেন্সের পর তিনি এই সিরিজে চূড়ান্তভাবে সফল হয়েছেন, এটা আমাদের মানতেই হবে। এছাড়া রবি বিষ্ণয়ের কথায় আসা যাক। তিনি 4 ম্যাচে নিয়েছেন মোট 5 উইকেট, তার বোলিং গড়টা হচ্ছে 22। বরুণ চক্রবর্তীর পাশে তার আর কি এই স্ট্যাটিস্টিক্সটা কিছুটা ফিকে দেখালো। তিনি মিড ওভার্সে বল করতে এসে তার ভ্যারিয়েশন দিয়ে ব্যাটারদের উপর যে প্রেশারগুলো ক্রিয়েট করতেন বা ওই জায়গায় তাদের ডট বল খেলতে যে বাধ্য করতেন, আর এছাড়াও তিনি ক্রুশাল টাইমে কিন্তু ব্রেক থ্রোও দিতে পারতেন। তো এই সব পার্টিকুলার রিজনের জন্য তিনিও যে এক প্রকার সফল হয়েছেন এই সিরিজে, এটাও আপনাকে মানতেই হবে। এছাড়া আশদীপ সিংয়ের কথা আসা যাক। আশদীপ সিং এই সিরিজের 4 ম্যাচে তিনি নিয়েছেন 8 উইকেট, তিনি এই সিরিজের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। তার বোলিং গড়টা ওই 15-র একটু বেশি। একমাত্র সেকেন্ড টি-20 ম্যাচটা বাদ দিলে বাকি 3 ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল অনবদ্য অসাধারণ। আর কি তিনি ওই পাওয়ার প্লের প্রথম দিকে যেমন সাউথ আফ্রিকার টপ অর্ডারে ব্রেক থ্রু দিতেন, আবার ইনিংসের একদম শেষ দিকে এসে তার ওই স্লোয়ার বা ইয়র্কার বা তার ভান্ডারে আরও যেসব বোলিং ভ্যারিয়েশন রয়েছে, এগুলো দিয়েও তিনি সাউথ আফ্রিকার ব্যাটারদের যথেষ্ট বিব্রত করতেন বা টিমকে ব্রেক থ্রুগুলো এনে দিতেন।
তো এইরকম পারফরমেন্সের পর তিনি যে সফল এই সিরিজে, এটা আমাদের মানতেই হবে। এবার এই সিরিজ থেকে ভারতের যেসব অপ্রাপ্তির ঘটনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এই জায়গায় প্রথমেই আসবে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নাম। সূর্যকুমার 4 ম্যাচের 3 ইনিংস মিলিয়ে এই সিরিজে করেছেন মোট 26 রান। তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 9-এরও নিচে। এই 26-এর মধ্যে প্রথম ম্যাচেই তিনি করেছিলেন 21 রান, আর বাকি 2 ম্যাচে তিনি করেছেন মাত্র 5 রান। সূর্যকুমার যাদব যে লেভেলের, যে ক্যালিবারের, যে দক্ষতার ব্যাটার, তো তার থেকে এইরকম পারফরমেন্স মোটেই প্রত্যাশিত নয়। তো তিনি যে মোটা দাগে এই সিরিজে এক প্রকার পুরোপুরি ব্যর্থ হয়েছেন সেটা আপনাকে মানতেই হবে। এছাড়া আসি রিঙ্কু সিংয়ের কথায়। রিঙ্কু সিংও 4 ম্যাচের 3 ইনিংসে তিনি মোট রান করেছেন 28। তার ব্যাটিং গড়টা 9-এর একটু বেশি। রিঙ্কু সিংয়ের থেকেও টিম ম্যানেজমেন্ট মোটেই এরকম পারফরমেন্স প্রত্যাশা করে না। তার থেকে প্রত্যাশাই হচ্ছে তিনি মিড ওভার্সে গিয়ে বা আর কি পার্টিকুলারলি ডেথ ওভার্সে গিয়ে নিজের রানের গতি বাড়ানোর পাশাপাশি দলের রানটাকেও অ্যাক্সিলারেট করে অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়া। তো সেই প্রত্যাশা পূরণেও রিঙ্কু সিং এই সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এছাড়া হার্দিক পান্ডিয়ার কথা বলতে হবে। হার্দিক পান্ডিয়া ওই 4 ম্যাচের 3 ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে তিনি করেছেন মাত্র 59 রান। তার গড়টা হচ্ছে 29.5। গড়টা মোটামুটি ঠিক থাকলেও তার স্ট্রাইক রেট কিন্তু ওই জায়গায় প্রশ্নবিদ্ধ। তিনি ওই সেকেন্ড টি20 ম্যাচটা, যেখানে আর কি কঠিন একটা সার্ফেসে ভারত খেলেছিল, 45 বলে তিনি করেছিলেন মাত্র 39 রান। তার স্ট্রাইক রেট ছিল ওই জায়গায় 100-এরও নিচে। তো ওই কারণেই বলছিলাম তিনি মোটামুটি রান করলেও যেহেতু আর কি খুবই কম স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। আর এছাড়াও থার্ড ম্যাচেও তিনি ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, কিন্তু শেষমেশ নিজের ইনিংসটাকে বড় করতে ব্যর্থ হন। 16 বলে তিনি মাত্র 18 রান করেই প্যাভিলিয়নে ফেরত গেছেন। তো এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই বলছিলাম ব্যাটিং এভারেজ তার ঠিকঠাক থাকলেও তার স্ট্রাইক রেটটা ওই জায়গায় যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তিনি যথেষ্ট লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বলেই তাকে এই সিরিজে ব্যাট হাতে একেবারেই সফল বলা যায় না। এছাড়াও তিনি বল হাতে 4 ম্যাচে নিয়েছেন মাত্র 2 উইকেট। আকসার প্যাটেলের থেকেও তিনি বেশি বোলিং করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারপরেও সেই জায়গায় তিনি টিমের প্রত্যাশা পূরণ করতে একেবারেই ব্যর্থ হয়েছেন। এরপর বোলার আভেশ খানের কথা বলতে হবে। আভেশ খান এই সিরিজে প্রথম 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু 2 ম্যাচে তিনি মাত্র 2 উইকেট শিকার করেছেন। এছাড়া ওই আর কি সেকেন্ড টি20 ম্যাচটা, যেখানে ভারত একটা সময় ক্রুশাল পর্যায়ে ছিল, 18 বলে 25 দরকার ছিল সাউথ আফ্রিকার, ওই পার্টিকুলার ওভারটায় তিনি 12 রান লিক করে দলকে এক প্রকার বিপদের মুখে ঠেলে দিয়ে গেলেন। আর এরপর তো ভারত খুবই বাজেভাবে 1 ওভার বাকি থাকতেই ওই ম্যাচটা হেরে গেছিল। ভারতের ওই ম্যাচ হারার জন্য আর্শদীপ সিংয়ের পাশাপাশি আভেশ খানকেও কিন্তু ভিলেন হিসেবে দায়ী করা যায়। তো ওই পার্টিকুলার রিজনের জন্যই পরের 2 ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আর এছাড়া তিনি যে 2 উইকেট পেয়েছেন তার মধ্যে 1 উইকেট ছিল আবার লোয়ার অর্ডারের ব্যাটারে। তো এই রিজনগুলোর জন্যই তাকে এই সিরিজে কোনোভাবেই সফল বলা যাবে না। আর এছাড়াও জিতেশ শর্মা, যিনি ওই বাংলাদেশের এগেনস্টে 3 ম্যাচের টি20 সিরিজ আর এই সিরিজের 4 ম্যাচ, মানে মোট 7 ম্যাচে তিনি ভারতের দলের স্কোয়াডে থাকলেও একটা ম্যাচেও তাকে খেলার সুযোগ করে দেয়নি টিম ম্যানেজমেন্ট। তো আমি মনে করি এই জায়গাটায় কিন্তু তিনি একটা বা দুটো হলেও চান্স ডিজার্ভ করতেন। তো এই জায়গায় তাকে যদি একটু পরীক্ষা করে দেখে নিত ভারতের টিম ম্যানেজমেন্ট, তাহলে তাদের হাতেই একটা বাড়তি স্কোপ বা অপশান থাকতো। আর এছাড়াও ইয়স দয়ালকেও এই সিরিজে এক ম্যাচেও সুযোগ দেওয়া হলো না। তিনি প্রথমবারের মতো ভারতের টি20 সাইডে ডাক পেয়েছিলেন। আমরা সবাই ভেবেছিলাম তার এই সিরিজে হয়তো ডেবিউ হয়ে গেলেও যেতে পারে, কিন্তু খুবই আনফর্চুনেটলি টি20 বোলার হওয়ার সব রকম যোগ্যতা তার মধ্যে থাকলেও মানে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এই সিরিজে তাকে ডেবিউ করালো না। এটা আমি মনে করি ইন্ডিয়ান টিমের জন্য যথেষ্টই বড় একটা সেটব্যাক। তো আপনারা কি মনে করেন সাউথ আফ্রিকার বিপক্ষে এই টি20 সিরিজ থেকে ভারতের যেসব প্রাপ্তি আর অপ্রাপ্তির ঘটনাগুলো এখন আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলো নিয়ে আপনারা কি আমার সাথে একমত, নাকি আপনারা এই লিস্টে আরও 2-1টা কোনো ঘটনা অ্যাড করতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।